আরুষি, কাল স্কুলে আসলি না কেন? জানিস এট লাস্ট নিউ টিচার এসেছে ম্যাথমেটিক্স এর। কাল আমার হালকা জ্বর ছিল দোস্ত, তাই আসতে পারিনি। বাট অ্যাটলিস্ট উফ, তার মানে এই হাদারাম নাবিল স্যারের ক্লাস করা লাগবে, তাই না? আসলেই হাদারাম, কি যে অঙ্ক করায় কিছুই বুঝি না। কত বিদ্রোহ করার পর ম্যাথমেটিক্স এর নিউ টিচার আসলো। বাট জানিস ছাড়টা না অনেক কিউট আর সুন্দর। আমি ফারহার কথায় হাসলাম, ও হেসে দিয়েছে কথাটা বলেই। আমি হালকা হেসেই বললাম, সে যত সুন্দরী হোক আমার কি, আমি তো আমার মজনুর উপর ক্রাশ খেয়ে ফেলেছি। আহা, যেখানেই যাই তাহাকেই দেখতে পাই। ভাই, হাসি থামাতে পারবো না। চুপ যা মেরিমা, এমন ক্রাশ খেয়েছিস যে তার নামই জানিস না। জানোস বনি তো আমাদের নিউ টিচারকে দেখে এমন ক্রাশ খেয়েছে যে কি বলবো। স্যার অবিশ্রমে বারান্দায় দাঁড়িয়েছিল, ও স্যারের সামনে দিয়ে ঢং করে হেঁটে যেতে নিয়ে ঠাস করে পড়ে যায়। সেই রকম ব্যথা পেয়েছে। ফারার কথা শুনে আমি এবার জোরেই হেসে দিলাম। হাসতে হাসতেই জবাব দিলাম, বনু আর বলিস না, আমাদের বনি তো আবার স্পেশাল। তো কোথায় ও? আসবে না একটু পরেই। আমি আমাদের ক্লাসের সামনে বারান্দায় দাঁড়িয়ে আমার বেস্ট অফ ফারের সাথে কথা বলছিলাম এতক্ষণ। হঠাৎ পাশের বারান্দায় চোখ গেল টিচার্স রুমের সামনে। সেখানে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আমার চোখ কপালে, মনে হচ্ছে কেউ বুকের ভিতর তবলা বাজাচ্ছে অনবরত। আমি হাঁ করে তাকিয়ে আছি মানুষটার দিকে, নিজের চোখকে বিশ্বাসই হচ্ছে না। আমি আমার ক্রাশকে দেখতে পাবো আবারও খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে। এই, তুই ওইদিকে সিদ্ধার্থ স্যারের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? মানুষ দেখলে কি ভাববে? ফারু দোস্ত, এই ব্লু শার্ট পরা আর চোখে যে চশমা লাগানো এই লোকটাই তোর জিজু দোস্ত। আমি হার্ট অ্যাটাক করবো বনু, আমাকে ধর কেউ। মনে হচ্ছে এই দোতলা থেকে পড়ে আমি ইন্তেকাল করব অতি সুখে। অন্য আমার ক্রাশ। কি বলছিসটা কি? সিদ্ধার্থ স্যারই তোর সেই ক্রাশ? 1 মাস আগে যে পার্কে গিয়ে ক্রাশ খেয়েছিলি? হ দোস্ত, এটাই তোর সেই জিজু, মানে আমার ফিউচার হাবি। ও আল্লাহ, আমি মরে যাব খুশিতে। উনি এখানে কেমনে দোস্ত? উনি আমাদের নিউ টিচার। কি? ফারহা আমার কথার জবাব হ্যাঁ সূচক মাথা নাড়ল। এবার যেন আমি অবাকের চরম পর্যায়ে ছেড়ে আরো উপরে চলে গেলাম। আচ্ছা ফারহা, একটু পর কি উনি আমাদের ক্লাস নেবে? আর কে নেবে? তোর তো ভালোই নিজের ক্লাসের ক্লাস নেবে। না রে বনু, আমার হার্ট খরগোশের মতো লাফাচ্ছে। ইস, কত সুন্দর উনি, আমার তো তাকিয়ে থাকতে মন যাচ্ছে। আরশি আর ফারহার কথার মাঝেই বেল বেঁচে গেল। আরশি কাঁপা কাঁপা পায়ে ক্লাসে গিয়ে বসলো। তখনই বনিও আসলো। আরশি একদম সাইডে বসেছে, সাথে বনি আর তারপর ফারহা বসেছে। ওরা এভাবেই বসে। যত টিচার রুমে আসার টাইম হচ্ছে, আরশির বুকে ধুকধুকানি ততই বেশি বাড়ছে। কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধার্থ ক্লাসে প্রবেশ করলো। সবাই দাঁড়িয়ে সালাম দিল। আরশি তো জাস্ট দাঁড়িয়েছে, মুখ দিয়ে ওর সালামটাও আসেনি। So everyone, how are you all? Okay, sit down please. সিদ্ধার্থ সবাইকে বসতে বলে হোয়াইট বোর্ডটা ডাস্টার দিয়ে একবার মুছে নিল। সবাই বসে পড়লো। আরশি এখনও বসেনি, ও তো এখনই ঘোরের মধ্যেই আছে। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সিদ্ধার্থের দিকে। আরহা আর বনি ফিসফিস করে বারবার বলছে বসতে, কিন্তু আরশির কান পর্যন্ত আদৌ সেই আওয়াজ পৌঁছেছে কিনা সন্দেহ আছে। সিদ্ধার্থ হোয়াইট বোর্ডটা ক্লিন করে পেছনে ঘুরে আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রু কুচকালো। Hey miss, whatever. দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আরশি সিদ্ধার্থের কথায় হুঁশ পেল। এবার নিজেই নিজের কাজ দেখে লজ্জা পেয়ে গেল। তাড়াতাড়ি করে বসে পড়লো আর লজ্জায় মাথাও নামিয়ে ফেললো। ইয়া আল্লাহ, আমার মান সম্মান শেষ। ছি ছি আরশি, এখন কি ভাববে তোকে? হায় রে আমার কপাল, ধুর। বনি ফিসফিস করে ফারহাকে জিজ্ঞেস করলো, কি রে দোষ, এগুলা কি? আরশিনা কার ওপর জানি ক্রাশ খেয়েছে, তাহলে এখন আবার স্যারকে গিলে খাচ্ছে কেন? আরুষের ওই ক্রাশ সিদ্ধার্থ স্যারই। বনির চোখগুলো আন্ডার মতো গোল হয়ে গেল। আরশি আস্তে আস্তে করে ফিক করে হেসে দিল। স্টুডেন্টস, প্লিজ অ্যাটেনশন হিয়ার। গতকাল তো আমার পরিচয় দিয়েছি আর তোমাদেরটাও নেওয়া হয়েছে, বাট আজ থেকে আমরা রেগুলারলি ম্যাথসগুলো করবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আমি কিন্তু কোনো ধরনের ফাঁকি টলারেট করবো না। ওকে, রেগুলারলি পড়া শিখতে হবে, আন্ডারস্ট্যান্ড?
ছাত্র ছাত্রীরা সবাই হ্যাঁ সুযোগ সম্মতি দিল। হঠাৎ ক্লাসেরই ঋতু নামে আরেকটা মেয়ে দাঁড়িয়ে বলল, স্যার, আপনি তো কাল আপনার পরিচয় দিয়েছিলেন, কিন্তু কাল অনেকেই আসেনি। আজ আরেকবার বলুন। সিদ্ধার্থ মুচকি হাসলো। তোমরা তো আছো, তোমরাই তাদেরকে আমার পরিচয় জানিয়ে দিও। ক্লাস করতে করতে এমনিতেও জেনে যাবে সবাই। আরশি ভেঙচি কাটলো। ভাব, একটু পরিচয়টা দিলে কি হতো? সিদ্ধার্থ তারপর তিকুনিমুটি চাপড়া ধরলো। ও বলাই তো হয়নি, ওরা সবাই এসএসসি ক্যান্ডিডেট, অর্থাৎ ক্লাস 10-এর সদস্য সবগুলো। সিদ্ধার্থের ক্লাস শেষ হওয়ার পর আরও 6টা ক্লাস হলো। দুপুর 1:30টায় আরশিদের স্কুল ছুটি হয়। আরশি অফিস রুমের দিকে একবার উকি দেয়, দেখে সিদ্ধার্থ মৃদু হেসে অন্য টিচারদের সাথে কথা বলছে। আরশি বুকে হাত দিল। উফ, কি মিষ্টি হাসি! হে আল্লাহ, আমার সিদ্ধুকে তাড়াতাড়ি আমার হাবি বানিয়ে দাও। শাকচুনিদের নজরে আমার ব্রণ হয়ে যাবে ওনার কপালে আর গালে। উফ, ভালো লাগে না। আরশি নিজের অবস্থা দেখে নিজেই হেসে দিল। ওদিকে তো বনি আর ফারহা হেসে শেষ। তিনজন তিনজনের থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেল। আরশি বাসায় এসে দেখে ওর আম্মু রুমে নেই। উফ, এই আম্মুটা যে কই গেল, ভালো লাগে না। এখন লেবুর শরবত কে দেবে আমায়? আমি এসব ভাবতে ভাবতেই আম্মু রুমে আসলো। আমি বিরক্তি মাখা কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আম্মু কোথায় গিয়েছিলে? লেবুর শরবত দাও। আরে শান্ত হ, নূপুররা অন্য জায়গায় জমি কিনবে শুনছিলি না? সে তো আরো পরে। তো কি হয়েছে? আরে ওরা আজই শিফট হয়ে যাবে, জায়গা ওদের মিরপুরে আছে, ওখানেই শিফট হবে। ইস, কত আপন মানুষ ছিল তারা আমাদের, আজ চলে যেতে যাবে। আম্মুর কথা শুনে আমার মাথা যেন চক্কর দিয়ে উঠলো, কান্না চলে আসবে মনে হচ্ছে। আমাদের বাসাটা 7 তলা। আমার আব্বু আর নূপুর আপুর আব্বু শেয়ারে এই বাসাটা তৈরি করেছিল। সেই ছোট থেকে আমরা একসাথে থেকেছি। বাকি 6 তলা ভাড়া দেয়া। আমরা 5 তলায় থাকতাম। প্রত্যেক ফ্লোরে 4টা করে ইউনিট, কিন্তু 5 তলায় 2টা ইউনিট। একটাই থাকি আমরা আর অপরটাই নূপুর আপুরা। বিশাল বড় প্রতিটা ফ্লোর। আমাদের ফ্লোরের ডান সাইডে আমাদের মেইন ডোর, আর বাম সাইডে আপুদের। মাঝখানে বিশাল স্পেস আছে। কত হাসি খেলা করেছি একসাথে। সেই মানুষগুলো চলে যাবে, মানতে কষ্ট হচ্ছে। আমি দৌড়ে নূপুর আপুদের রুমে গেলাম। গিয়ে দেখি আন্টি সব জামা গোছাচ্ছে। আমি আন্টিকে জড়িয়ে ধরলাম দৌড়ে গিয়ে। আন্টি, তোমরা নাকি চলে যাবা? নূপুরের আম্মু মৃদু হাসলেন। তোকে অনেক মিস করবো রে সোনা। আন্টি প্লিজ যেও না, আর তোমরা গেলেও নূপুর আপুকে রেখে যাও। তা কি হয় নাকি পাগল? আর আমাদের শেয়ারে যতটুকু ছিল সেটা তোর আঙ্কেল আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। তারা কালকেই এই বিল্ডিংয়ে উঠবে। কি যেন নাম? মুন। নূপুরের মতোই মুন মেয়েটা। তুই ওকে ফ্রেন্ড বানিয়ে নিস, আর আমি কিন্তু মাঝে মাঝে ফোন দিব তোদেরকে। আরশি তবুও কেঁদেই চলেছে। আর এটাই স্বাভাবিক, একসাথে এতগুলো বছর থাকার পর যদি কেউ ছেড়ে চলে যায় তাহলে আসলেই অনেক কষ্ট হয়। আরশি সারাদিন নূপুরদের বাসায় ছিল। সব কিছু গোছানো হলে নূপুরা রাতে মিরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ওখানেও ওদের বাড়ি আছে। রাতে আরশির খুব মন খারাপ থাকে, কেমন যেন খালি খালি লাগে। পরের দিন আরশি আবারও স্কুলে যায় না। 10টার দিকে ঘুম থেকে ওঠে। ঘুম ঘুম চোখ নিয়ে বারান্দায় যেতেই দেখে একটা পিকআপ থেকে একজন পুরুষ তদারকি করে মানুষ দিয়ে ফার্নিচার নামাচ্ছেন, আর আরও কিছু লোক ফার্নিচারগুলো বিল্ডিংয়ের ভেতরে নিয়ে যাচ্ছে। আরশি বুঝতে পারে এরাই হয়তো কিনেছে বাড়িটা। আরশি রুমে এসে ঝিম মেরে কতক্ষণ বসে থাকলো, কিছুই ভালো লাগছে না ওর। নূপুর আপুরাও চলে গিয়েছে, তাদের জায়গায় নতুন মানুষ আসছে। কে জানে, হয়তো তাদের সাথে আর নূপুর আপুদের মতো সম্পর্ক হবে না, আর না হওয়াটাই তো স্বাভাবিক। কিছুক্ষণ এভাবে বসে থাকার পর আরশি নূপুরকে ফোন দিল। হ্যালো নূপুর আপু। নূপুর মুচকি হেসে ফোনের ওপাশ থেকে জবাব দিল। একদম ভালো নেই আপু, তোমাদেরকে ছাড়া ভালো না। আমি কত একা হয়ে গেলাম বলো তো। নূপুরেরও হালকা মন খারাপ হলো। আরশি অনেকক্ষণ নূপুরের সাথে ফোনে কথা বলে 11টার দিকে ডাইনিং রুমে যায়। গিয়ে দেখে রুম্পা, অর্থাৎ কাজের মেয়ে, টেবিলে খাবার সার্ভ করছে। তাও আবার ইয়া বড় ট্রেতে ভাত, একটা বোলে মুরগি ভুনা আর একটা ছোট্ট বোলে সালাদ। আরশি কিছুটা অবাক হলো। ডাইনিং টেবিলে বসতে বসতে জিজ্ঞাসা করলো, কে রে রুম্পু, বাসার সবাই তো এতক্ষণই খেয়ে ফেলেছে, এগুলো কার জন্য বাড়ছিস? আর আম্মু কোথায়?
রুম্পা বোলগুলোর উপর ঢাকনা রাখতে রাখতে জবাব দিল, আপনার আম্মাই তো কইলো এইগুলা বাড়তে, ওই যারা বাড়ি কিনছো হ্যাগলা লাইগা বাড়তে কইলো, হ্যাগো আজকে এই বাসায় খাওয়াইবে বলে। আরশি কিছুটা ব্রু কুচকালো, বুঝলো ওর আম্মু এতক্ষণে শিওর তাদের পরাণের পরাণ হয়ে গিয়েছে। আরশির আম্মু এমনই, কিভাবে অতিথি আপ্যায়ন করবে, কিভাবে মানুষের সাথে মিশে থাকবে, সেগুলি তার চিন্তা। আরশি আর কথা বাড়ালো না, চুপচাপ 2 পিস স্যান্ডউইচ খেয়ে উঠে গেল। তারা এসে পড়লে তো আবার খেতেও পারবে না। খাওয়া শেষ করে ড্রয়িং প্লেসে গিয়ে সোফায় বসে মোবাইল চালাতে থাকে। আপা আসেন তো, এই মন আসো, এখন থেকে তোমরা তো একসাথেই থাকবো, এত জড়তা থাকলে হয়? আরশি ওর আম্মুর কথা শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, দেখে ওর আম্মুর সাথে একজন মধ্যবয়সী মহিলা আর একটা যুবতী মেয়ে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে নূপুরের সমানই, অর্থাৎ ইন্টারে পড়বে। আরশির আম্মু আর ওরা দুজন ভেতরে আসে। আরশি সোফা থেকে উঠে সালাম দেয়। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? মহিলাটি মুচকি হেসে আরশির মাথায় হাত বুলিয়ে দেয়। ওয়ালাইকুম আসসালাম মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইস কি কিউট একটা মেয়ে তোমার রাবিয়া। আরশি কিছুটা ব্লাশিং হলেও অবাক হলো এটা শুনে যে মহিলাটি ওর আম্মুকে তুমি করে বলছে, কিন্তু এখন তো আর জিজ্ঞাসা করতে পারবে না কিছু। আরশির আম্মু মনের সাথে আরশির পরিচয় করিয়ে দিল। আরশি, এটা হলো তোমার মুন আপু, মানে তোমার এই আশিয়া আন্টির মেয়ে। মুন, ওই আরশি। মুন আরশির দিকে তাকিয়ে মৃদু হেসে ওকে জড়িয়ে ধরলো। আরশি কিছুটা অবাক হলেও ওর ভালো লাগলো এটা ভেবে যে ওরাও হয়তো নূপুরদের মতোই ভালো মানুষ। মুন আরশিকে ছেড়ে থুতনিটা হালকা টেনে বলল, তুমি অনেক কিউট গো আরশি। আরশি মৃদু হেসে বলল, সত্যি তুমি অনেক সুন্দর, আমার তো তোমার দিকে তাকিয়ে থাকতেই মন চাচ্ছে। মুন হালকা হাসলো। আরশির আম্মু বলল, হয়েছে, অনেক গল্প করা যাবে, একসাথে আসিস। এখন মন আসো তো, খেয়ে নিবে। সকালে তো হালকা পাতলা ব্রেড খেয়েছো, আর কিছুই খাওনি। আপা আসেন। সবাই একসাথে খেতে বসলো। আরশি শুধু বসে আছে, যেহেতু ও খাবে না। সবাই খাচ্ছে আর গল্প করছে। আরশির আম্মু বলল, আপা, ভাই আর আপনার ছেলে কোথায়? ওরা খাবে না? আসিয়া আসওয়াদ মৃদু হেসে জবাব দিল, আর বলো না, বাপ ছেলে মিলেই তো সব ফার্নিচার রুমে সেট করাচ্ছে, ওদের কি আর খাওয়ার টাইম আছে? কত ঝামেলা। তাই বলে খাওয়া দাওয়া বাদ? ওদেরকে ফোন দিয়ে আসতে বলেন। আসিয়া আসওয়াদ খেতে খেতেই বললেন, লাভ হবে না, বাইরে থেকে খেয়ে নিবে নে। মনের খাওয়া হয়ে গেলে ও আরশির সাথে ওর রুমে গেল। দুজন একসাথে অনেকক্ষণ গল্প করলো। মুন বলল, আরশি, তুমি কোন স্কুলে পড়ো? আরশি স্কুলের নাম বলতেই মনের ঠোঁট জুড়ে হাসির রেখা ফুটলো। তাই নাকি? আমার বড় ভাইয়াও তো ওই স্কুলের টিচার। আরশি কিছুটা ভরকে গেল। কি বলো? আমি তো এমন কাউকে দেখলাম না, সবাই তো আমার চেনা টিচার। তোমার ভাইয়া মনে হয় তাহলে কলেজ শাখার। কি জানি, সেটা তো বলেনি। আরশি হাসলো। বেচারি ভাবতেই পারলো না সিদ্ধার্থী হয়তো মুনের ভাই। সিদ্ধার্থ তো নতুন টিচার। অনেকক্ষণ গল্পগুজব করে মুন আর ওর আম্মু চলে গেল। বিকেলের মধ্যে ওদের ঘর গুছানো হয়ে গিয়েছে। রাতে আরশি ফারাকে ফোন দিয়ে স্কুলের পড়াশোনা জেনে নিল। কথার এক পর্যায়ে আরশি বলল, ভারু দোস্ত মেরে জানু, আজ তোর জিজু কি কালের শার্ট পরেছিল রে? আজও কি অনেক সুন্দর করে সেজেছিল। ইস, আমি আজ দেখতে পারলাম না। ফারহা হাসলো। আরে পাগল, শান্ত হো। ক্রাশকে একবারে জামাই বানাই ফেলছস। আজ তোমার ক্রাশ স্কুলে আসেনি, তার ক্লাসও হয়নি। আরশির চোখ মুখ চকচকে হয়ে উঠল। ও মাই গড, হোয়াট এ কানেকশন! দেখছিস, আজ আমিও আসিনি আর সেও আসেনি। আরশি কথাটা বলে ব্লাশিং হলো। ফারহা কিটকিটি হেসে উঠল। তোরা তো চেনেই না, আর তুই দিবার স্বপ্ন দেখেছিস? আল্লাহ। আরশি ভেঙচি কেটে ফোন কেটে দিল। পরের দিন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য গেট ছেড়ে একটু সামনে গিয়ে দাঁড়ালো। আরশিদের প্রাইভেট কার আছে, কিন্তু আরশির ভালো লাগে না কারে করে যেতে। আর 10টা সাধারণ মেয়ের মতোই লাইফ লিড করতে পছন্দ করে ও। আরশি যখন রিক্সার জন্য দাঁড়িয়েছিল তখনই ওর বাড়ির ভেতর থেকে একটা ব্ল্যাক কালার প্রাইভেট কার বেরিয়ে গেল। আরশি তেমন পাত্তা দিল না, রিক্সা পেতে স্কুলে চলে আসলো। স্কুলে দোস্ত, আজ যদি উনি না আসে? ফারহা ভ্রু কুচকালো।
এই উনিটা আবার কে? আরশি ভেঙচি কেটে বলল, তুমি তো কচি খুকি, একেবারে যুক্ত বর্ণ ভেঙে তোমায় বর্ণনা করতে হবে। উফ, উনি এটা হলো স্যার, মানে সূর্য স্যার। ফারহা হেসে টেনে বলল, ও উনি? তোমার উনি তো চলে এসেছে আর 10 মিনিট আগে। আরশি লাজুক হাসলো, তারপর আবার বলল, আচ্ছা ওনাদের বাসা কোথায় রে? কোথায় থাকে উনি? চল না আমরা ওনার কাছে প্রাইভেট পড়ি। সেটা করা যায়, কিন্তু আমরা বললেই কি উনি পড়াবে? তারপর আবার কোথায় থাকে সেটাও তো জানি না। দূরে হলে তো আব্বু পড়তে দেবে না। আরশির মনটা খারাপ হলো, মন খারাপ করেই বলল, দেখা যাক কি করা যায়, বাট আমি তো ওনার কাছে পড়বই, সেটা যত দূরেই হোক। ওনার বাড়ি। আমার সিদ্রত, ওরে সিদ্রতরে কি পাগল করলি রে? আমি যে কিছুই দেখি না তোরে ছাড়া। ফারহা চোখ বড় বড় হয়ে গেল। ও আরশিকে ইশারা করলো চুপ করতে। আরশি পাত্তাই দিল না।